সেই দিনের অন্যায়ের পর কেউ তোকে বাড়িতে ফিরিয়ে আনতে চায়নি। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে কষ্টে শিষ্টে ওদের রাজি করেছি। এই বাড়িতে না থাকলে তুই ঠকবি রে, ঠকবি। এই বাড়িতে সারাক্ষণ টাকা ওরে টাকা। একদিন সমস্ত ধন সম্পদ গ্রাস করে তবে আমি মানব, আমরা কোটিপতি হয়ে যাব। তারপর আমরা মা ছেলে একেবারে পগার পার। এবার চা খেয়ে মুখ হাত ধুয়ে নিচে চলে আয়। সবার হাতের কাজ কেড়ে নি। জানতে চা কি করবি, বিশেষ করে ওই তোর মাসিমণি। ওই মাসিমণিকে পটা। আমি তো আচ্ছা সে পটিয়ে রেখেছি ওকে। এবার তুই পটা ওই অবলা মুখার্জিকে। তারপর মা ছেলে মিলে ধনে প্রাণে শেষ করে দেব ওই অবলা মুখার্জিকে, শেষ করে দেব। এই দেখো তো ঠিক আছে। বড় বৌমা, ছেলে বৌমা, কি গো তোমাদের হলুদ কোটা হলো? হ্যাঁ গো, এ বাড়ি থেকে হলুদ গেলে তবে তো ও বাড়ির মেয়েটার গায়ে হলুদ পড়বে নাকি? ওরা অপেক্ষা করে বসে আছে না, তাড়াতাড়ি করো, হাত চালাও দেখে। হ্যাঁ মা, সুপর্ণার হাত না একদম চলে না। আমি তখন থেকে বলছি যে আমাকে দাও, আমি হলুদটা বাটি, কিছুতেই আমার কথা শুনছে না। বাবা, তুমি এই কথা কখন বললে? তুমি তো তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছ বারবার যে কি রান্না হয়েছে, কখন খাবো, গুড়ের রসগোল্লা না চিনির রসগোল্লা। একদম চুপ, দেখেছো সারাক্ষণ খালি বাজে কথা, তাই না? তুমি সব জেনে বসে আছো, সারাক্ষণ খালি নাটকের ডায়লগ বলে যাবে। তুমি জানো আমি সেই ভোরবেলা থেকে উঠে কত কাজ করছি। কিন্তু আপনি যে ডবল ঘুমোলে। একদম বাজে কথা বলবে না, চুপ করে থাকবে। আরে কি হলো, কি গায়ে হলুদের তত্ত্ব রেডি হলো কি না, আগে এই কথা বলো আমার। হ্যাঁ মাসিমণি, এই সব তৈরি হয়ে গেছে সব। কমে যাও খোকা, যা না বাবা, দীপুকে ডেকে নিয়ে যা না, সময় বয়ে যাচ্ছে তো। ওকে তো আমি ডাকলাম 10 বার করে। দীপু, দীপু, মেঘা, বর্ষা, ছোটটাকে নিয়ে শিগগিরই আয় তো, সময় চলে যাচ্ছে তো। মা দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি দীপুকে। এই দীপু, তাড়াতাড়ি এসো। দীপু, কোথায় গেলে দীপু? এসো এসো, তাড়াতাড়ি এসো। এই যে ছোটদা ভাইকে নিয়ে চলে এসেছি। দেখো না, বিয়ের দিনও ঘরের মধ্যে ঢুকে বসে আছে। ওমা, তাই নাকি? ঘরের মধ্যে বসে থাকলে হবে? এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ দেখো না, যতবার বলছি নিচে যেতে ততবার বলছে আগে সব রেডি হবে তারপর নিচে যাবে। ছোটদা ভাই, আজকে কিন্তু তোকে খুব বেশি করে হলুদ মাখাবো, আর তারপরে পুকুরের জলে স্নান। একদম ঠিক বলে। চুপ করবি? তখন থেকে বকবক করে যাচ্ছে। হ্যাঁ, বাইরে তো স্নানের জায়গা করা হয়েছে। মা বলছে কি, বাইরে তো খুব রোদ, আমরা যদি এখানে গায়ে হলুদটা করে তারপর বাইরে নিয়ে গিয়ে স্নান করাই কেমন হয়? সেটাই ভালো হবে, বাইরে তো চাঁদি ফাটা রোদ দূর। হ্যাঁ রে দিদি, দীপুর গায়ে হলুদ ছুঁয়ে মেয়ের বাড়িতে তাড়াতাড়ি পাঠিয়ে দে। নীলু আসছে, ও গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে চলে যাবে। ছেলে আমার খুব খুশি হয়েছে জানিস। হ্যাঁ গো, তাড়াতাড়ি পাঠাতে হবে তো। গায়ে হলুদের তত্ত্ব তাড়াতাড়ি না পাঠালে তো নতুন ভাই গায়ে হলুদ হবে না। সেই তো। ছোটদা ভাই, ছোটদা ভাই কই? ছোটদা ভাইয়ের গায়ে হলুদ হয়ে গেল নাকি? না না, তোর জন্যই তো অপেক্ষা করা হচ্ছে। আয় তুই। নাও নাও, সব এবার উলু দাও, গায়ে হলুদ দাও ছেলেটা, তাড়াতাড়ি করো।
আপনি কার্ড না দিলেও আমি যেতাম, কারণ আমি আপনাকে সত্যিকারের বন্ধু বলে মনে করি। কই অপুরা তো এখনো এলো না, এত দেরি করছে কেন? আমার মনটা এরকম ছটফট কেন করছে, তো অস্থির কেন লাগছে আমার? অপু আসবে তো, আসবে তো অপু? উফ, আজ আমার বিয়ে, আর কয়েক ঘন্টা পর আমার বিয়ে, তাও আমার মনটা এত অস্থির কেন করছে? কেন বারবার অপুর মুখটা দেখতে ইচ্ছে করছে আমার? কেন কেন? ব্যাস চলো নীলু, এবার বর্ধাবার সঙ্গে গালুদের তত্ত্বটা নিয়ে যা। ও বড় বৌমা, সব গুছিয়ে দিয়েছো তো? ভালো করে দেখে নিয়েছো? চলো ছেলেটাকে নিয়ে চলো, বাইরে গিয়ে স্নান করাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর ওই কলসিগুলো কই? জল সয়ে কলসিগুলো নিয়ে এলাম, জল ভরা কলসি তো ওদিকে রাখা আছে। চলো 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 সবাই বেলা হয়ে যাচ্ছে বাবা। এটা তুমি কি করলে? বাড়িতে পা দিয়ে একটা সৃষ্টির কাণ্ড ঘটালে কেন? কি হবে এবার দিদি? কি হবে বল? দীপুর গায়ে ছোঁয়ানো হলুদ যে অপুর গায়ে লেগে গেল। এই জন্য এই মেয়েটাকে আমি নেমন্তন্ন করতে চাইনি। আমি বারবার তোর বাবাকে বলেছিলাম যে দীপুর বিয়েতে যেন এই মেয়েটা বাড়িতে না আসে, না পা দেয়। আমার তো মনে হয় দিদি ও ইচ্ছে করে এসব করেছে। না মা, আমি নিজের চোখে দেখেছি নীলুর হাত থেকে হলুদের বাটিটা ছিটকে গেছে। দীপু, তুই এই মেয়েটার জন্য এখন আমার ছেলেকে দোষারোপ করছিস। আমি দোষারোপ করছি না মাসিমণি, যেটা সত্যি সেটা বলছি। তুই আর কথা বলিস না দীপু। তুই তো এই মেয়েটার কোনোদিন কোনো দোষই দেখতে পাস না। আমি তো বারণ করেছিলাম, আমি ভেবেছিলাম এই বেহায়া মেয়েটাকে না আসবে না। নির্লজ্জ বেহায়া কোথাকার। লোভী মতন চলে এসছে দীপুর বিয়ের খাবার খেতে, ভোজ খেতে। এরকম চব্বচস্য খাবার তো জীবনে চোখে দেখেনি না, তাই চলে এসছে লোভীর মতন। সুবীর বাবু, আপনার এই ছোট মেয়েটার না বড্ড নোলা। আমি এখানে আসতে চাইনি। ন্যাকা। এভাবে বলো না মাসিমণি। অপুকে আমি নিমন্ত্রণ করেছি। কি বললি? কি বললি দীপু? তুই নেমন্তন্ন করেছিস? আচ্ছা দিদি, নেমন্তন্ন করলেই কি আসতে হবে নাকি? কেউ নিমন্ত্রণ করলে সেটা রক্ষা করতে হয়, এটাই আমাদের বাড়ির শিক্ষা। চুপ কর মা, চুপ কর অপু, চুপ কর। কি করে হাঁটিস তুই? দেখে চলতে পারিস না? ইচ্ছে করে করেছে এসব, ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। আমি এসব ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। বিশ্বাস করবো তোমাকে?
বিশ্বাস করুন আমি করিনি ইচ্ছে করে। ব্যাগটা দরজায় আটকে গেছিল, ওটা ছাড়াতে গিয়ে ধাক্কা লেগে গেল। এই চুপ করো, একদম চুপ করো, মিথ্যেবাদী একটা। আমি মিথ্যে কথা বলিনি। এই মেয়ে শোনো, মা, অনর্থ যখন একবার হয়েছে তখন আর সেটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। নিচে যা হলুদ পড়েছে সেটা তো কুড়িয়ে নিলেই হয়। অপয় আমি। ঠিক আছে, এ বাড়িতে পা দিলেই যখন অনর্থ হয়, আমি না হয় চলে যাচ্ছি। মা, বাবা, বড়দা ভাই, ছোটদা ভাই, তোরা বরং থাক, আমি চলে যাব। মা, আমাকে বাড়ির চাবিটা তুমি দিয়ে দাও, আমি এখনই চলে যাব। না, দাঁড়া অপু, দাঁড়া। এবার আমাকে একটু কিছু বলতে দে। যে অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে এখানে, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তুই যে এখান থেকে চলে যাবার কথা ভেবেছিস, আমি তাকে সম্পূর্ণ সমর্থন করি। হ্যাঁ, সম্পূর্ণ সমর্থন করি। কোনো অন্যায় করিসনি তুই, বরং আমি বলবো তুই একেবারে উপযুক্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এখানে থাকবার কোনো প্রয়োজন নেই। তবে তবে তোকে একা আমি যেতে দেব না মা, আমরা সবাই যাবো। হ্যাঁ পরমা, চলো, এখানে থাকবার আর কোনো প্রয়োজন নেই। আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা নেমন্তন্ন করেছেন আমাদের, সেই নেমন্তন্ন রক্ষা করবার চেষ্টা করেছি। আমাদের প্রাণ ভরা শুভেচ্ছা রইল আপনাদের এই বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হোক, কিন্তু আমরা এখানে আর থাকতে পারবো না। হ্যাঁ মা, তোর অপমান মানে আমাদের এখানকার সবার অপমান। এই মুহূর্তে তুই এবং তোর সিদ্ধান্ত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। খুব। চল, আসি আসি। বাবা, আর আমি? তোর মুখ যেহেতু আমরা এই বাড়িতে এসেছিলাম রে, না হলে আমরা আসতামই না। হ্যাঁ, ঢুকতে না ঢুকতেই যা অভ্যর্থনা পেলাম, যা অপমান পেলাম, আর যা আদর যত্ন পেলাম, তাতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না না, আপনারা আপনারা এরকম করবেন না। দীপু তুই কেন আটকাচ্ছিস? চলে যেতে দে না। এই মেয়ে, একদম ঢং করে কাঁদবে না তো। আর শুনুন, আপনারা যদি চলে যেতে চান তাহলে চলে যেতে পারেন। নমস্কার। মা, আজকে আমার বিয়ে, আর আজকের দিনে ওনারা যদি এভাবে এখান থেকে চলে যান তাহলে আমার কি ক্ষতি হবে আমি জানি না, কিন্তু আমাদের সংসারের, আমাদের পরিবারের যে ঘোর অকল্যাণ হবে সেটা নিশ্চিত। মা, আপনারা আপনারা দয়া করে যাবেন না। আমার মা আর আমার মাসিমণির ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ আপনারা যাবেন না। আমিও হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আজ যদি সত্যি আপনারা যেতে বাধ্য হন বা বাধ্য হয়ে চলে যান, তাহলে আমাকেও এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে চলে যেতে হবে।
তুমি কি বলছো কি? ঠিকই বলছি। তুমি তো জানো অবলা, আমি এমনিতে কাদা মাটির তাল। তুমি যেমন গড়ো, যেমন ভাঙো, আমি তেমনি গড়ি, তেমনি ভাঙি। কিন্তু যদি কঠিন হই, তাহলে তোমার থেকেও আমি কঠিন হতে পারি, এটা বোধহয় তোমার জানা ছিল না। তাই আমি বলছি যে তোমার ছোট ছেলের বিয়েতে আমার বোধহয় আর থাকা হলো না। আচ্ছা জামাই বাবু, আপনি কি বলছেন? ঠিকই বলছি। যে বাড়িতে অতিথি নারায়ণের সেবার বদলে তাকে অপমান করা হয়, সেই পাপিষ্টের সংসারে থেকে আমি অধর্ম বাড়াতে পারবো না। এভাবে কেন বলছো তুমি? আমি কি বলেছি? কি বলেছি বলো? শুনতে পেয়েছি আমি। ঢুকতে ঢুকতে তোমার সমস্ত কথাই আমার কানে গেছে অবলা। আর তাই তোমায় একথা বলছি, তুমি বাড়ির গৃহকর্ত্রী, তোমার কথাই বহাল থাক। আমি চলে যাব, আমি থাকবো না। তুমি অন্তত আমাকে আটকে রাখতে পারবে না। আমি চললাম। বাড়িতে পা দিয়ে কোন সৃষ্টির কাণ্ড ঘটালে কেন? আমি বারবার তোর বাবাকে বলেছিলাম যে দীপুর বিয়েতে যেন এই মেয়েটা বাড়িতে না আসে, না পা দেয়। লোভী মতন চলে এসছে দীপুর বিয়ের খাবার খেতে, ভোজ খেতে। এরকম চব্বচস্য খাবার তো জীবনে চোখে দেখেনি না। আমি তো ভাবতেই পারছি না। আমি ভাবতেই পারছি না যে এতগুলো লোকের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করতে পারলে। আমি ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না। যে আমার স্ত্রী অবলা মুখার্জি, যাকে নিয়ে আমার এতকাল গর্ব ছিল, আজ মানসিকভাবে তার এতটা অধঃপতন হয়েছে, আমিও ভাবতে পারছি না। অতগুলো লোকের সামনে, বাড়ির বাইরের অতগুলো লোকের সামনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে, এভাবে অমান্য করতে পারলে, এভাবে অসম্মান করতে পারলে। মান সম্মান শুধু তোমারই আছে না? আমার মান সম্মানের কানাকড়ি দাম তোমার কাছে থাকবে না, তাই তো? কি করেছি আমি? কি করেছো এটা শান্ত স্বরে তুমি জিজ্ঞেস করতে পারছো অবলা আমার কাছে? তুমি কি করেছো? তুমি আমারই বাড়িতে আমারই নিমন্ত্রিত অতিথিদের দূর দূর করে চলে যেতে বলেছো। এতে আমার মাথাটা মাটির সঙ্গে মিশে যায়নি? আমার অসম্মান হয়নি? গোটা মুখার্জি পরিবারের মান সম্মান ধুলোয় লুটিয়ে যায়নি? আচ্ছা, অশুভ ঘটনাটা ঘটলো, যে অশুভ ঘটনাটা ঘটলো তার বেলা আজকে এরকম একটা শুভ দিনে, আমার দীপুর বিয়ের দিনে, দীপুর গায়ে ঠেকানো হলুদ গিয়ে পড়লো অপুর গায়ে। ওই মেয়েটা এত বড় অধম্যের কাজ করতে পারলো কি করে করলো বলো? তুমি কি বুদ্ধিভ্রংশ হয়েছো নাকি নিজের চোখে কিছুই দেখছো না, শুধু জ্যোতির চোখ দিয়ে দেখছো? তুই চোখের সামনে দেখতে পেরে না যে ঘটনাটা ঘটে গেল, কেউ তার জন্য দায়ী নয়? এটা একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা, প্রায়শই ঘটে, অ্যাক্সিডেন্ট। আমি মেনে নি কি করে? আমি মা হই অকল্যাণটা কি করে মেনে নিতে পারি তুমি বলো? তোমার
তোমার রাগ হচ্ছে না? আচ্ছা, তোমার ভয় করছে না যে অপু যে অশুভ ঘটনাটা ঘটালো তাতে আমার দীপুর অকল্যাণ হতে পারে? মনে হচ্ছে না তোমার একবারও? তুমি বলো। একটু চুপ করো। কল্যাণ অকল্যাণ, শুভ অশুভ, পয়া অপয়া, এই সমস্ত গুলো হচ্ছে বোগাস বোগাস বোগাস। এগুলোর কোনো মূল্য নেই। আধুনিক পৃথিবীতে এগুলোর কোনো মূল্য নেই। এগুলো হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন মানুষের মন গড়া জিনিস, আর ওই মন গড়া জিনিস নিয়ে যত পড়ে থাকবে ততই পিছিয়ে যাবে। তাই যদি হয় তাহলে মেয়েটা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে অঘটন ঘটতে শুরু করলো কি করে বলো? ছি 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 অবলা, তুমি না মা হয়ে পারলে একটা ওই ফুলের মতো মিষ্টি ফুটফুটে মেয়ের নামে এত কথা বলতে, তাকে এতটা সমালোচনার পঙ্কে নামাতে পারলে? এতটুকু করুণা, এতটুকু মায়া, এতটুকু ক্ষমা সে পেল না? কি অপরাধ করলো মেয়েটা? তারপর দুই বোনে মিলে তাকে কম অপমান করলে না, তাকে যা নয় তাই বললে, বাড়ি থেকে চলে যাবার কথা পর্যন্ত বললে। অবাক লাগে। আজন্মকাল দেখে আসছে এই মুখার্জি পরিবারে অতিথিকে নারায়ণ জ্ঞানের সেবা করা হয়, নিজেরা না খেয়ে অতিথির মুখে থালা সাজিয়ে দেওয়া হয়। আর আজ সেই মুখার্জি বাড়ির দোরগোড়ায় আমার অতিথিরা দাঁড়িয়ে রইল, তাদের কপালে জুটল না অভ্যর্থনা, জুটল না মিষ্টির থালা, তাদের কপালে জুটল শুধু বাড়ির গৃহকর্ত্রীর লাঞ্ছনা, অবজ্ঞা, অবহেলা।